আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, সবাই দ্রুত যুক্ত হন। আমরা নাটক পড়াচ্ছিলাম পুরো A to Z। আপনাদের দাবি ছিল যে স্যার নাটকটাও কি উপন্যাসের মতো করে A to Z পুরোটা পড়ায় দেন। সে দাবির প্রেক্ষিতে আজকে আমাদের ক্লাস, সবাই দ্রুত যুক্ত হন। সিরাজউদ্দৌলা 4-5টা হয়তো ক্লাস হবে। টোটাল 5 পার্টে আমাদের সিরাজউদ্দৌলা শেষ হয়ে যাবে, টোটাল 5 পার্টে। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা সিরাজউদ্দৌলা নাটকের তৃতীয় অংশ দেখতেছি। আসুন, সিরাজউদ্দৌলা আমরা প্রথমে দেখি। আমরা এখানে যে 1757 সাল, এখনো কিন্তু যুদ্ধ শুরু হয়নি। 1757 সাল যে মীর জাফরের যে আবাস, এখানে আলোচনা হইতেছে, ষড়যন্ত্র নিয়ে আলোচনা চলতেছে। দেখি আমরা। জগৎ শেঠ সিপাহসালার বড় বেশি হতাশ হয়ে গেছিলেন। কেন হতাশ হয়ে গেছে সিপাহসালার বড় বেশি হতাশ হওয়ার কারণ কি? কারণ সিরাজ সর্বসম্মুখে বা ইয়াতে কি বলে এটাকে, রাজসভায় তাকে অপমান করছে এবং তাকে সন্দেহ করছে। এই জন্য বড় বেশি হতাশ হয়ে গেছে। যেখানে তার রাজত্বে বসার এত স্বপ্ন, এত খায়েশ, সেখানে যদি ধরা খেয়ে যায় তাহলে এটা চিন্তার বিষয় না। যাই হোক না শেঠজি, হতাশ হওয়ার প্রশ্ন না। আমি নিস্তব্ধ হয়ে গেছি আগ্নি আগের মতো ফেটে পড়ার জন্য। মানে তীব্র ক্ষোভ প্রকাশ করতেছে। এখানে তীব্র ক্ষোভ প্রকাশ করা বলতেছে যে আগ্নেয়াগিরি যেমন হুট করে ফেটে উঠে, আমিও ভাবে কোন সময় ফেটে উঠবো সিরাজের বিরুদ্ধে আমি বলতে পারি না। যাই হোক, বুকের ভিতর আকাঙ্ক্ষার আর অধিকারের লাভা, মানে রাজত্বের তীব্র লোভের কথা বলতেছে। টকবক করে ফুটে উঠছে ঘৃণার বিদ্বেষের অসহ্য উত্তাপে। এবার আমি আঘাত হানবই। এবার ষড়যন্ত্র সফল। হ্যাঁ, এবার সিরাজকে পরাজিত করা, বা আমরা কি বলতে পারি, ষড়যন্ত্রমূলক কাজ করে আঘাত করবেই সে। আর কোনো সিরাজের প্রতি এবার তার কোনো আনুগত্য নেই সিরাজের প্রতি। আচ্ছা, রাজ বল শুধু অপমান, প্রাণের আশঙ্কায় সে আমাদের আতঙ্কিত করে তোলেনি। পদস্থ কেউ থাকলে মানির মর্যাদা বুঝতো। কারণ রাজবল্লভকে মোহনলাল কি করছিল, তরবারি দেখাইছিল মোহনলাল। এই জন্যই বলতেছে যে একজন মানি লোককে এইভাবে সবার সামনে রাজ দরবারে অপমান করা, এটা তো সেই কোনো বিষয় না। যদি সিরাজের যদি মান সম্মান থাকতো তাহলে বুঝতো যে একজন মানি লোকের অপমান করাটা কতটা কষ্টের বা কতটা খারাপ। কথার কথা মনে করেন কোনো একটা এমপি মন্ত্রীকে আপনি কি করতেছেন, ওই যে লোহার ডান্ডা বেড়ি পড়ায় নিয়ে যেতেছেন, তখন বলবে না এমপি মন্ত্রীরা যে আমি এত বছর এই করছি সেই করছে, আমরা ডান্ডা বেড়ি পড়াইতেছেন? ঠিক অনেকটা এই টাইপের। আচ্ছা, সিরাজ দেখেন, কিন্তু মোহনলালের মতো সামান্য একটা সিপাহী যখন তলোয়ার খুলে সামনে দাঁড়ালো, তখন আমার চোখে মুখে কেয়ামতের ছবি ভেসে উঠতেছিল। কেয়ামত বলতে এখানে প্রাণ নাশের ছবি। ঠিক আছে, হুট করে মাইরা ফেললে তো প্রাণ নাশ লাগবেই। যাই হোক, সিপাহ সালার অপমানটাই আমার বেশি বেঁচেছে। দেখছেন, এটা উস্কানি দেওয়া, রায়দুল্লভ উস্কানি দিচ্ছে মির্জাফর। এখন আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন যে সিরাজ আমাদের শাস্তি দেবে না। কেন শাস্তি দেবে না? এটা কি তার অদূরদর্শিতা। আসলে দেখেন যে তা দেবে না, চতুর্দিকে বিপদ, তা সত্ত্বেও সে আমাদের বন্দি করতে চায়। এরপর সিংহ আসলে এটা শাস্তি না দিয়ে, এটা মানে টাইপিং মিস্টেক, এটা বেটার হয় যদি আমি লিখি শান্তি দিবে না। সিরাজ আমাদেরকে শান্তি দিবে না। চতুর্দিকে বিপদ, তা সত্ত্বেও সে আমাদেরকে বন্দি করতে চায়। এরপর সিংহাসনে স্থির হতে পারলে তো আর কথাই নেই। তার মানে তাদের যে অবৈধ কার্যকলাপ আছে এইটাকে বৈধতা দেওয়ার জন্য তারা সিরাজকে সরাইতে চায়। রাজ বলল আমাদের অস্তিত্বই সে লোপ করে দিবে। আমাদের সম্বন্ধে যতটুকু সন্দেহ নবাবের বাহিরের আচরণে প্রকাশ পেয়েছে, প্রকাশ পায়নি, তার চেয়ে অনেক বেশি আচরণ প্রকাশ পায়নি। শওকত জংয়ের ব্যাপারে নবাব আমাদের কিছুই জিজ্ঞাসা করেনি। মানে কোনো রাজকীয় মতামত ছাড়াই শওকত জংকে প্রতিরোধ করছে। ঠিক আছে, বা শওকত জংকে আমরা প্রতিহত করছে কোনো রাজকীয় মতামত ছাড়াই। যেমন আমাদের যেমন ইয়ার মধ্যে একটা সংসদ আছে না, সংসদের মধ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয় উত্থাপন করবেন, কিন্তু ওইখানে কোনো সংসদে কোনো উত্থাপন ছাড়াই সিরাজ কি করছে, শওকত জংকে মেরে ফেলছে, মানে প্রতিহত করছে। শুধু মোহনলালের অধীনে সৈন্য পাঠিয়ে তাকে বিনাশ করছে। এতে আমাদের নিশ্চিত হওয়ার কিছু নেই। তার প্রমাণ তো রয়েছে হাতের কাছে। আমাদের গ্রেফতার করতে গিয়েও সে করেনি। তো রাজা মানিকচাঁদকে তো ছাড়লো না। দেখছেন, রাজা মানিকচাঁদ কোথায় ছিল? কলকাতার দেওয়ান ছিল। সে ষড়যন্ত্রমূলক কাজে ধরা খায়, এই জন্য তাকে ছাড় দেয় নাই। তাকে কয়েদখানায় যেতে হলো। শেষ পর্যন্ত 10 লক্ষ টাকা জরিমানা দিয়ে তার মুক্তি। আমি দেখতে পাচ্ছি নন্দকুমার, এই নন্দকুমার চন্দননগর দুর্গের মধ্যে ছিল। নন্দকুমারের অদৃষ্ট বিপদ ঘনিয়ে আসতেছে। মির্জাফর, আমাদের কারো অদৃষ্ট মেঘ মুক্ত থাকবে না শেঠজি।
ঠিক আছে, মানে বিপদ আসবেই আমাদের, আমাদের সবার কি বিপদ কেটে যাবে না, মেনে সবার মধ্যে কি বিপদ আসবে। আচ্ছা, আমি ভাবছি তেমন দুঃসময় যদি আসে আর মূল্য দিয়ে যদি সেটা কিনবার পরটাও যদি খোলা থাকে, তাহলে সেই মূল্যের পরিমাণ এত বেশি বিপুল হবে যে আমরা তা বইতে পারবো কিনা সন্দেহ। কথার কথা, মীর জাফর 2 নম্বরই করতে যায় ধরা গেছে মীর জাফরে। এখন তাকে বলা হইলো যে তুমি মুক্তি পাবা, ঠিক আছে, তো তোমাকে হচ্ছে 20 কোটি টাকা দিতে হবে, ঠিক আছে, এই টাইপের। তো এটাই বলতে দেখেন যে আমাদের মূল্যের পরিমাণে এত বেশি হবে যে আমরা তাকেও বইতে পারবো কিনা সন্দেহ। মানিক চাঁদের মুক্ত মূল্য 50 কোটি টাকার কম হবে না, এই মানিক চাঁদের কথা বলতেছে, আবার যদি ধরা খায়। আচ্ছা, যখন ওরে বাবা, তার চেয়ে গলায় পা দিয়ে বুকের ভেতর থেকে কলজিরা টেনে এনে বের করে দেয় 50 কোটি। আমার যাবতীয় সম্পত্তি বিক্রি করলে 1 কোটি টাকাও হবে না, ধরতে গেলে মাসের খরচই উঠে না। দেখছেন, গরিব বিল গেটস, তার মাসের খরচই উঠে না। নবাবের হাত থেকে ধন সম্পত্তি রক্ষার জন্য মাসে মাসে অজস্র টাকা খরচ করে সেনাপতি ইয়াল লুৎফু খান অধীনে 2000 অশ্বারোহী পুষতে হচ্ছে। দেখছেন, সে আরেকটা সেনাবাহিনী পুষে কেন, যাতে করে তার অর্থটাকে ইয়া করে। যেমন দেখেন বিভিন্ন রাজনৈতিক নেতারা কি করে, ওই যে টোকাই করে পোষে না, বা বিভিন্ন নেতা করে পোষে না, যারা হচ্ছে স্ট্যান্ডে যায় চাঁদাবাজি করে, মানুষের বাড়িতে যায় চাঁদাবাজি করে, ময়লা ফেলানোর ওখানে চাঁদাবাজি করে, সেম কথাটাই বলতেছে। ইয়াল লুৎফু খানের অধীনে 2000 অশ্বারোহী পুষতে হচ্ছে, মানে নবাব যেন তার অবৈধ সম্পত্তির কথা না জানতে পারে, এই জন্য। কাজেই আর কালক্ষেপণ নয়, আমরা প্রস্তুত, কর্মপন্থা আপনি নির্দেশ করুন। আমরা এক বাক্যে আপনাকে নেতৃত্ব দিলাম। কেন তার বিরুদ্ধে, মানে কি বলে এটাকে, মীর জাফরকেই কেন একসেপ্ট করে নিছে, কারণ মীর জাফর ছিল হচ্ছে সেনাপতি, আর যুদ্ধের মধ্যে কিন্তু মূল চালটাই চালে হচ্ছে সেনাপতি মীর জাফর। আমার উপরে আপনাদের ভরসা আছে তা আমি জানি, তবু আজ একটা বিষয় খোলাসা করে নেওয়া উচিত। আজ আমরা সবাই সন্দেহ দোলায় আছি, কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না, তাই আমাদের সিদ্ধান্ত কাগজ কলমে পাকাপাকি করে নেওয়াটাই আমাদের কি কর্তব্য। ভালো কথা, আমার তাতে কোনো আপত্তি নেই, এতে আপত্তির কি থাকতে পারে। আচ্ছা, নেপথ্যে দেখেন দরজা দিকে রয়েছে, ওরে বাপরে কতবার দেখাইতে হবে, দেউড়ি থেকে, দেউড়ি মানে বুঝেন তো, মানে বারান্দা বা বাহির থেকে আসতেছে দেউড়ি, বারান্দা বা আমরা বাহির বলতে পারি, আমরা উঠান টাইপের, উঠান। এই পর্যন্ত মোট 21 বার দেখাইছে। এই দেখ বাবা, আরেকটি বার দেখ, দেখ তো কি দেখেন, কি ঢুকছে, একজন ঢুকছে, কে ঢুকছে, রাইসুল জোহার মীর জাফর। কি হয়েছে, সালাম হুজুর, ওই পাহারাওয়ালা হুজুর, সবাই হাত বাড়িয়ে আঙ্গুল নাচিয়ে বলে দেখলাও, মানে দেখাও, কি দেখাবো, দেরি করলে তলোয়ারে হাত দেয়। আমি বলে আছে বাবা, আছে, নবাবের পাঞ্জা আছে, নবাবের পাঞ্জা, পাঞ্জা মানে অনুমতিপত্র। আমাদের যেমন আইডি কার্ড থাকে না, কথার কথা, আপনি গণভবনে ঢুকবেন, আপনি বঙ্গভবনে ঢুকবেন, সচিবালয়ে ঢুকবেন, একটা আইডি কার্ড লাগে না, এই জিনিসটা হচ্ছে কি পাঞ্জা। এখন ওরা অবাক হয়ে গেছে, নবাবের পাঞ্জা, এই মির্জা সিরাজউদ্দৌলার পাঞ্জা। এখন দেখেন কি বলতেছে, আলবত হুজুর, কেন নয়, দেখেন হুজুরের নবাব হইতে আর কতদিন বাকি, দেখছেন এটা কি করা, এটাকে বলা হচ্ছে তোষামত করা। ও আসলে তোষামত করে হচ্ছে খবর জানতে চায়। প্রশ্ন আসে, সে যাক, খবর কি তাই বলো। প্রায় শেষ খবর নিয়ে এসেছিলাম। শেষ খবর বলতে বোঝাচ্ছে এখানে মৃত্যুর সংবাদ বলতেছে। শেষ খবর মানে কি, মৃত্যুর সংবাদ। তলোয়ারের খাড়া এক কোপ, তারপর গর্দান সমেত। বিরক্ত হয়ে, আরে কি ব্যাপার, তোমারে বলতেছি খবর আনার কথা, তুমি আমারে বলতেছো তলোয়ারের কথা, সামথিং আসলে হয়েছেটা কি। দেখেন দেখেন আবল তাবল বলতেছে, বলছি তো তলোয়ারের খাড়া একটা কোপ, লাফিয়ে শরীর দাঁড়াতে রক্ষে, তবু এই দেখুন পকেট থেকে একটা কি মূলার নীল মাংস বের করছে। একটু নুন জোগাড় করে কাঁচা খাবো বলে মূলাটা হাতে নিয়ে ঘুরছিলাম, ক্লাইভ সাহেবের তলোয়ারের এক কোপ। আরে ভাই, ক্লাইভ তোমার কোপ দিতে যাবে কেন, এখানে তো একটা কোশ্চেন, যে ক্লাইভ তোমার, মানে রাইসুজ্জামান একটু রসিক পর্যায়ের মানুষ, ঠিক আছে, তো রসিকতা তার করা অভ্যাস, তো যত সিরিয়াসলি থাকুক না কেন সে রসিকতা করবে, এই টাইপের। আচ্ছা, জগৎ সেন এই দেখি ব্যাপারটা ক্রমশ ঘোরালো করে ফেলছে। ক্লাইভ সাহেব তোমাকে তলোয়ারের কোপ মারতে গেল কেন? আরে গেরো হুজুর, গেরো, গেরো মানে হচ্ছে বিপদ, বুঝছেন, ওই যে আমরা বলি না নসিব, এই টাইপের, কপালের গেরো। উমির চাঁদের চিঠি নিয়ে তার কাছে গেলাম। কার চিঠি? উমির চাঁদের চিঠি। ভালো কথা, তিনি চিঠি না পড়েই কটমট করে আমার দিকে তাকাতে লাগলেন। মানে ক্লাইভ বরং তাকে সন্দেহ করা শুরু করছে, রাইসুজ্জামানকে সন্দেহ করা শুরু করছে। তারপর ওর কামানের মতো গলা দিয়া, কামানের মতো গলা মানে হচ্ছে কি জোর গলায় বা বিকট শব্দে কি বলতেছে দেখেন, বিকট শব্দে, বিকট শব্দে একতাল কথার গোলা ছুটে বের হলো, আর ইউ স্পাই, এবং সঙ্গে সঙ্গে প্রশ্নটাই বাংলায় বললো, তুমি গুপ্তচর। এমন এক অদ্ভুত উচ্চারণ করলেন, আমি শুনলাম গুফুচ্চর। গুপ্তচরকে কি শুনতেছে? গুফুচ্চর। চোর কথাটা শুনে আমার মাথা গরম হয়েছে, কি আমি চোর? তাছাড়া গুফুর চোর, গামছা চোর, বদনা চোর, জুতা চোর, গরু চোর, এগুলো বাদ দিয়ে আমার বলছে গুফুর চোর। হ্যাঁ, আমাদের আপনাদের ভিতরে হুজুর কত রকম চোরের নাম যে শুনেছি, কিন্তু নিজের চেহারা দেখেছি, তাদের চেহারা, কিন্তু তার হিসাব নেই। কিন্তু গুফুর চোর আর সঙ্গে আমি, মানে গুপ্তচর রে এমন ভাই বলতেছে গুফুর চোর। আচ্ছা,
হিতাহিত বিচার না করে হুজুর মুখের উপরে বললে ফেলাম, একটু হাসি দিয়ে বলতেছে, একটু ইংরেজি তো জানি, কি বলছে, ইউ শাট আপ। দেখেন একটা পিয়ন যা কি করতেছে, ক্লাইভকে ধমকি দিচ্ছে, একটা পিয়ন যা, তো ক্লাইভ তো খেপবেই, ইউ শাট আপ, কি করছ, সঙ্গে সঙ্গে তলোয়ারের এক কোপ দিছে, এক কোপ, মানে শাট আপ বলার সাথে সাথে জিজ্ঞাসা করার টাইম নেই, দিলাম কোপ দিছে। হেসে ওঠে, অহংকার করবো না হুজুর, লাভটা যা দিছিলাম একেবারে মাপা, তাই আমার গর্দানের বদলে ক্লাইভ সাহেবের ভাগ্যে জুটেছে মূলর মাথা। দেখছেন, মানে এখানে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে। কি ভুল বুঝাবুঝি? ক্লাইভের উচ্চারণটা ভুল ছিল, ঠিক আছে, এই উচ্চারণ ভুলের প্রেক্ষিতে দুইজনে একটু মাথা গরম হয়ে উচ্চবাচ্য করে ক্লাইভ দেয় কোপ। কথা থামাবে রইস মিয়া হুজুর? এখন তুমি কার কাছ থেকে এসেছো? উমির চাঁদের কাছ থেকে। এই যে চিঠি পত্র দিচ্ছে, দেখেন মুহিত জাফর পত্র পড়তে দেখেন, ক্লাইভ সাহেবের ওখানে কাকে দেখলে, অনেকগুলো সাহেব মেম সাহেব হুজুর, ভূত চেহারা। এখানে ভূত চেহারা বলার কারণ কি, অত্যধিক ফর্সা, বুঝছেন, এই জন্য বলছে ভূত চেহারা। ইউরোপিয়ানরা তো আমাদের চেয়ে অনেক বেশি সুন্দর না, আমাদের মেয়েগুলোর চেয়ে বা ছেলেদের চেয়ে, এই জন্যই বলতেছে যে ভূত চেহারা। কারণ নাম জানো না, সব তো বিদেশি নাম, এই দেশি হলে পুরুষগুলোরে বলা যেত ব্রহ্মদত্তি, জটাধারী, ভূতের নাম বলতেছে, মান্দ, পেঁচো, চেয়ালো ইত্যাদি, গলায় দৌড়ে এক ঠেঙে। আর মেয়েগুলোকে বলতাম শাকচুন্নি, উল্কামুখী, আষ্টেপেতি, কানি পিসাচি, এগুলা। রাইস মিয়ার মুখে কথার খই ফুটতেছে। রাইস, রাত বেরোতে চলাফেরা করি তো ভূত পেত্নির সঙ্গে যোগাযোগ রাখতে হয়, ঠিক আছে, মানে সে সব জায়গায় হচ্ছে রসিকতা করে করে বেড়াইতেছে। এবার দেখেন চিঠি দিচ্ছে, এবার তাহলে বিদায় দেওয়া যাক। চিঠি জবাব দেবেন না রাইস, কারণ হচ্ছে রাইস আসলে এই জবাবটা নিয়ে সে সিরাজের কাছে যাবে, সে মূলত হচ্ছে সিরাজের গুপ্তচর, কিন্তু এমন ভাবে মানে ওদের ইয়া করে ফেলছে, বশ করে ফেলছে মীর জাফর, মুমির চাঁদ, এদেরকে ওরা মনে করতেছে রাইস তাদের গুপ্তচর। আচ্ছা, চিঠিপত্র যত কম দেওয়া যায় ততই ভালো, কে জানে কোথায় সিরাজের গুপ্তচর ওত পেতে আছে। তাছাড়া আমাদের গুপ্তচরের বা বিশ্বাস কি দেখছেন, এই যে একটা অবিশ্বাস কাজ করে, যারা গুপ্তচর বা যারা ট্রেটার গাদ্দার থাকে, এদের মধ্যে সবসময় একটা অবিশ্বাস কাজ করে। তারা মূল চিঠি হয়তো আসল জায়গায় পৌঁছেছে, কিন্তু একখানা করে তার নকল যথাসময়ে নবাবের লোকের হাতে দিচ্ছে। এইটা আবার রাইসুল জুহালার খুব লাগে, এইটা ঠিক আছে, রাইসুল জুহালার কি দেখেন কি বলতেছে, সন্দেহ করাটা অবশ্যই বুদ্ধিমানের কাজ, কিন্তু বেশি সন্দেহ করতে গেলে বুদ্ধি গুলিয়ে যেতে পারে। এই লাইনটা আমাদের অনুধর্ম কোশ্চেনের খুব গুরুত্বপূর্ণ। এই লাইনটা যে সন্দেহ করাটা বুদ্ধিমানের কাজ, বেশি সন্দেহ করলে বুদ্ধি গুলিয়ে যেতে পারে, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো মনে রাখবেন হুজুর, গুপ্তচররা যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করে, তাদের বিপদের ঝুঁকিও কিনা কোনো অংশে কম না। কিছু মনে করো না, তোমার সম্পর্কে বলতেছে, দেখছেন এখানে হচ্ছে ইমোশনাল বা আবেগী কথাবার্তা বলে তাদের দৃষ্টি ফিরিয়ে দেওয়া, মানে এটা হচ্ছে তাদের দৃষ্টি ফিরানো, আবেগী কথাবার্তা বইলা টিলা। মির্জা তুমি তাহলে এখন এসো, উমির চাঁদকে আমার এই সাংকেতিক মোহরটা দিও, তাহলে তোমার কথা বিশ্বাস করবে। তাকে বলো 2 নম্বর জায়গায় আগামী মাসের 8 তারিখে সবকিছু লেখাপড়া হবে, ঠিক আছে, আগামী মাসের কয় তারিখে, 8 তারিখে লেখা, মানে দলিল দস্তাবেজ করা হবে। হুজুর সাংকেতিক মোড়টা নিয়ে বেড়ে গেল। রাইসুল ঝোলা খুবই চালাক, সে উমির চাঁদে বিশ্বাসী লোক, ওর সামনে শেঠজির কথা বলা ঠিক নেই। আমি কি বলছি কি হতে পারে, যাই হোক কত কিছুই তো হতে পারে শেঠজি, আমরাই কি দিনকে রাত, রাতকে দিন করে তুলতেছি না, মানে আমরাই কি পরিস্থিতিটা ঘোলাটে করে তুলতেছি না, আমরাও তো ষড়যন্ত্রকারী। আমরা যদি বলি সিরাজ ষড়যন্ত্রকারী, আমরা তো কোনো অংশে কাম না, আমরাও তো ষড়যন্ত্রকারী। নবাবের মীর মুন্সি দেখছেন, এই যে মীর মুন্সি এই নবাবরা করে কি, যে কোনো একটা আদেশ দিয়ে না ওইটা আর পড়ে দেখে না, তো যারা এই আদেশটা লেখে তারা এখানে 2 নম্বর এগুলো করে। কোর্টের মধ্যে হচ্ছে নবাবের মীর মুন্সি আসল চিঠি গায়েব করে নকল চিঠি পাঠাচ্ছে কোম্পানির কাছে, তাতেই তো ওদের এত সহজে খেপিয়ে তোলা সম্ভব হয়েছে। বুদ্ধিটা অবশ্য রাজবল্লভের, কিন্তু ভাবুন তো কতখানি দায়িত্ব এবং বিপদের ঝুঁকি নিয়ে সে কাজটা করছে নবাব বিশ্বাসী লোক মীর মুন্সি। এই বুদ্ধিটা কে দিছে? রাজবল্লভ দিছে। মনে করেন নবাব লেখছে হচ্ছে ইংরেজদের সাথে কোনো যুদ্ধ করতে চাই না, মীর মুন্সি লেখা দিচ্ছে কি ইংরেজদের সাথে যুদ্ধ করতে চাই, আর নবাব এটা পড়েও দেখতেছে না, তো ঝামেলা তো হবেই। আচ্ছা, রাইস দেখেন জগৎ শেখ, তা তো বটে, গুপ্তচরের সহায়তা ছাড়া আমরা এক পাও এগোতে পারতাম না। প্রস্তুতি প্রায় শেষ হয়ে এসেছে, এখন আমি ভাবছি ইংরেজদের উপরে পুরোপুরি নির্ভর করা যাবে কিনা। তাতে কোনো সন্দেহ নেই, ওরা বেনিয়ার জাত, বেনিয়া মানে ব্যবসায়ীর জাত। ইংরেজরা হচ্ছে জাত ব্যবসায়ী, ওদের মূল কাজে হচ্ছে ব্যবসা, পয়সা ছাড়া কিছুই বুঝে না। ওরা জানে সিরাজউদ্দৌলার কাছ থেকে কোনো রকম সুবিধা পাওয়ার আশা নেই, কাজে সিপাহসালারকে ওরা সহায়তা দেবে নগদ মূল্যের বিনিময়ে। এখন নগদ মূল্য ভাই কত টাকা, মনে করেন কেউ ঘুষ চাইছে, এখন কত টাকা ঘুষ দিবেন আপনি, এটাও তো একটা চিন্তার বিষয়। অবশ্য টাকা ছাড়া, কারণ সিরাজকে গদিচ্যুত করতে ওদের প্রয়োজন হলো সিপাহসালারকে সিংহাসনে বসানোর জন্য সব রকমের সাহায্য দেবে। যাই হোক, সেটাও একটা সমস্যা হয়ে দাঁড়াবে কিনা তা বুঝতে পারতেছি না। আমি যতদূর শুনেছি ওদের দাবি 2 কোটি টাকার উপরে যাবে। নবাবকে সরাইতে চাইলে ওরা কত টাকা চায়? 2 কোটি টাকা, কিন্তু এত টাকা সিরাজউদ্দৌলার তহবিল থেকে কোনো ক্রমেই পাওয়া
যাবে না। এখন মনে করেন কেউ গাদ্দারি করে বললো অমুককে ক্ষমতা থেকে নামাই দিব, ঠিক আছে, কিন্তু আমাকে 2000 কোটি টাকা দিতে হবে। আরে ভাই সম্ভব নাকি? পুরা মনে করেন যে থানার মধ্যে উড়ে সর্বোচ্চ 500 কোটি টাকা, তো তোরা 2000 কোটি টাকা দিব কই থেকে? এই টাইপের মির্জাফর। আমরা অনেক দূর এগিয়ে এসেছি, রাজা রাজবল্লভ ও কথা এখন আর ভাবলে চলবে না। সকলের স্বার্থের খাতিরে ক্লাইভের দাবি মেটাবার জন্য যাই হোক এটা ব্যবস্থা করতেই হবে, সফল করতে হবে আমার স্বপ্ন। বাংলার মস্তক নবাব আলীবর্দী খান আমলে দেখছেন এই জন্য এত ইমোশন নিয়ে চলা যাবে না যে আগের দিনের নিয়োগপ্রাপ্ত এই সমস্ত কথাবার্তা। আলীবর্দীর আমলে উদ্যত সিরাজের আমলে মস্তদের পাশে অবনত মস্তকে দাঁড়িয়ে আমি কথাই শুধু ভেবেছি একটা দিন, একদিনের জন্য হলেও আমি ওই মস্তদে মাথা উঁচু করে বসতে পারতাম যদি সামথিং কিছু একটা হইতো। ঠিক আছে, শেষ। এবার আসেন দ্বিতীয় অঙ্ক তৃতীয় দৃশ্য আমরা দেখি। দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য দেখেন, এটা হলো মিরনের আবাস। মিরন সবসময় নাচা গানা নিয়েই থাকে, সে নাচ গান নিয়ে থাকে, একটা অকর্মার ঢেকি, এটাই দেখেন। এরপর যে দেখেন এখানে আসছে মিরন, সাবাস বহুত খুব, তোমরা আসো বলে বেঁচে থাকতে ভালো লাগে। নর্তকী দেখে বলতেছে, মানে মেয়েদের নাচ দেখে বলতেছে তোমরা আসো বলে কি আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা ভালো কথা। নর্তকীর নাচের পিছিয়ে দেখেন একজন হঠাৎ করে ঢুকছে, ছদ্মবেশী একটা ব্যক্তি। সেনাপতি রায়দুল্লভ এই সময় এখানে আসবেন তা ভাবিনি। আমাকে আপনি নৃত্যগীতের সুদারসে একেবারে নিরাসক্ত বলে ধরে নিচ্ছেন। হ্যাঁ, আপনি কি মনে করেন না আমিও তো একটু মেয়েদের নাচ টাচ দেখতে চাই, একটু কনসার্ট দেখতে চাই? সেনাপতি মানুষ হলে কি হয়েছে, সেনাবাহিনীর লোক হলে কি হয়েছে তা নয়। তবে আপনি যখন ছদ্মবেশে হঠাৎ এখানে উপস্থিত হয়েছেন তখন বুঝছি প্রয়োজন জরুরিতায় সময় নষ্ট করতে চাইলাম না, বুঝছেন? মানে রায়দুল্লভ ঢুকার সাথে সাথে কি করছে, মিরন কি করছে, নর্তকী থেকে অন্যদিকে ফিরাই দিচ্ছে যে চলে দাও। তো এখন বলতেছে কি ব্যাপার, আমি আসছি আমার মেয়েটারে পাঠাই দিলেন, আমি তো মেয়েটারে দেখতে আসছি। বলতেছে না, আপনার সেনাবাহিনীর লোক, আপনারা বেশিক্ষণ রাখা যাবে না, পরে দেখা যাবে, প্রয়োজনীয় কাজটা আগে সারান তারপর। আচ্ছা যাই হোক, রায় দিল। দুদণ্ড সময় নষ্ট করে একটু আমোদ প্রমোদ না হইতো। যাই হোক, অহরহ অশান্তি আর অব্যবস্থার মধ্যে থেকে জীবন বিস্বাদ হয়ে উঠেছে। দেখছেন, জীবন বিস্বাদ হয়ে উঠেছে। কিন্তু এই নর্তকী আপনি কোথায় পেলেন? একে যেন কোথাও আগে দেখেছি বলে মনে হচ্ছে। সে যাক, হঠাৎ আপনার এখানে বৈঠকের আয়োজন, তাও খবর পেলাম কিছুক্ষণ আগে। আমার এখানে না করে উপায় কি? মোহনলালের গুপ্তচর আমার জীবন কি করে তুলছে, অসম্ভব করে তুলছে। মানে মোহনলালের গুপ্তচর এই মিরনের জীবনটা কি করতেছে, নজরদারির মধ্যে রাখতেছে। তো এখন মিরন বাহিরে গেলে নজরদারির মধ্যে থাকে, আর ঘরের মধ্যে থাকলে সে মদ মেয়ে এগুলা নিয়ে থাকে। এই জন্য গুপ্তচর আর এখানে আসে না, এই ক্লাবের মধ্যে আসে না। আমার বাসগৃহ অনেকটা নিরাপদ, কারণ মোহনলাল জান আমি নাচ গানে মশগুল থাকতেই ভালোবাসি। কে কে আসছেন এখানে? প্রয়োজনীয় সবাই। তাছাড়া বাহির থেকে বিশেষ অতিথি হিসেবে আসবেন কোম্পানির প্রতিনিধি কেউ একজন। কোম্পানির প্রতিনিধি কলকাতা থেকে এখানে আসতেছে, তিনি আসবেন কাশিম বাজার থেকে। কাশিম বাজার থেকে কোম্পানির প্রতিনিধি এখানে আসবেন। সে যাই হোক, আলোচনায় আমি এখানে থাকতে পারবো না, কারণ আমার পক্ষে বেশিক্ষণ বাইরে থাকা নিরাপদ না। কখন কি কাজে নবাব তলব করে ঠিক নেই। তলবের সঙ্গে সঙ্গে হাজির না পেলে তখনই সন্দেহ জমে উঠবে। আচ্ছা, আপনার কাছে তাই আগে ভাগে এলাম যে আমার সম্বন্ধে কি ব্যবস্থা করবেন। ঠিক আছে, আপনার ব্যবস্থা আগে থেকেই পাকা। সিরাজের পতন হলে আব্বা হবে মস্তদের মালিক। আব্বাকে এখানে মীর জাফরের কথা বলতেছে। মীর জাফর হবে হচ্ছে মানে নবাব, আর কি সিপা সালার হবে হচ্ছে রায়দুল্লভ। তাহলে সিপা সালার বা প্রধান সেনাপতি হবে রায়দুল্লভ, আর সেনাবাহিনীর প্রধান হবে, আর হচ্ছে মীর জাফর হবে হচ্ছে নবাব রায়দুল্লভ। আমার দাবিও তাই। তবে আরেকটা কথা, চারিদিকের অবস্থা দেখে যদি বুঝি আপনাদের সাফল্যের কোনো আশা নেই, তাহলে আমার সহায়তা আশা করবেন না। বুঝা গেছে বিষয়টা? যে আমিও কি একটু গা বাঁচিয়ে চলা বা নিরাপদে থাকার চেষ্টা করতেছি। যখন দেখতেছি যে আপনারাই কেউ কিছু করতে পারতেছেন না বা আপনারা হেরে যাচ্ছেন, তখন আমার পক্ষে কিছু করা টোটালি আনপসিবল। মিরন, কি ব্যাপার? আপনাকে কেমন আতঙ্কিত মনে হচ্ছে? আতঙ্কিত নয়, কিন্তু দ্বিধাগ্রস্ত হওয়াটা অস্বাভাবিক নয়। চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র, এর ভিতর কর্তব্য স্থির করাটাই দায় হয়ে গেছে। মানে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই মুশকিল। আচ্ছা, এবার দেখেন পরিচারিকা, দেখেন মেহমান রায়দুল্লাহ। আমি সরে পড়ি, বসেই যান না, মেহমানরা এসে পড়েছেন, কিছুক্ষণের ভিতরে বৈঠক শুরু হবে। না, আমার কেমন যেন অস্বস্তি লাগতেছে, আমি পালাই। কিন্তু আমার সঙ্গে আপনি যে ওয়াদা করছেন সেটা যেন কখনো না হয়, ইয়া না হয়। যাক, মেহমানরা আসছে। মিরন, একটু আগে রায়দুল্লাহ এসেছিলেন, ব্যক্তিগত কারণে তিনি আলোচনা থাকতে পারবেন না। তিনি তার দাবির কথাটা আমার কাছে বলেছেন এবং খোলাখুলিভাবে জানাইছেন। কি জানাইছেন? যে তাকে সেনাপতির পদটা দিতে হবে। ভালো কথা। আচ্ছা, তাকে প্রধান সেনাপতির পদ দিতে হবে। সবাই উচ্চাবিলাসী, স্বাভাবিক। উচ্চাবিলাসী হবে না কেন? ঘুষ খাওয়ার যেহেতু সুযোগ পাওয়া গেছে, খাবে না কেন? এই কথা, সবাই উচ্চাভিলাষী। তা না হলে রায়দুল্লাহ মাসে মাসে আমার কাছ থেকে যে বেতন পাচ্ছে তাতে তার স্বর্গ পাওয়ার কথা। কার কাছ থেকে বেতন পাচ্ছে? জগৎ শেঠের কাছ থেকে বেতন পাইছে। জগৎ শেঠের কাছ থেকে রায়দুল্লভ বেতন পায়। আসলে জগৎ শেঠ, রায়দুল্লভ, ইয়াল লুৎফু খান সবাইকে টাকা দিয়ে রাখে
যাতে করে তার বিরুদ্ধে কোনো অভিযান বা শাস্তিমূলক ব্যবস্থা হলে যেন তারা সেভ করে। ওসব কথা থাক রাজা, এখন সবাই একজোট হয়ে কাজ করতে হবে, সকলের দাবি মানতে হবে। রায় দুর্লভ ক্ষুদ্র শক্তিধর, ইম্পর্টেন্ট লাইন, রায় দুর্লভ ক্ষুদ্র শক্তিধর। তার সাহায্যে আমরা জিতবো এমন না, কিন্তু প্রয়োজনীয় মুহূর্তে নবাবের সাথে বিশ্বাসঘাতকতার একটা গুরুত্ব আছে। যাই হোক, পরিচারিকা জানানা সওয়ারি, জানানা মানে মহিলা, মহিলা সওয়ারি আসছে। সবাই একটু বিব্রত, এখানে মহিলা এলো কই থেকে? একটা ইম্পর্টেন্ট একটা মিটিং, মহিলারা আসছে কেন? আচ্ছা, ভাগ ওই হাসছে, কমবাক ভাগ এর থেকে, মহিলারা বলতেছে। রাজু চট করে দেখে এসো, আত্মীয়রা হয়তো কেউ হবে। যাই হোক, তারপর দেখেন মিলন তাড়াতাড়ি বের হয়ে গেছে, মহিলা আসছে। যাই হোক, জগৎ শেঠ, আরে বাপরে দেখেন। আচ্ছা, এবার দেখেন কি বলতেছে, দেখেন অভাবিত পরিবেশের জন্য জগৎ শেঠ নতুন প্রসঙ্গের অবতারণা করলো। দেখেন, যেহেতু মহিলারা আসছে হঠাৎ করে, এই জন্য কি পরিবেশটা একটু চেঞ্জ করার জন্য জগৎ শেঠ অন্য আলোচনা করলো। হঠাৎ যেন পরিবেশের খেয়ে ধরতে পেরেছেন। আরে বাপরে, একেবারে কালকে উঠে, কাকে বলা হচ্ছে কালকে উঠে? অমিত চাঁদকে। তার দাবি তো সকলের আগে, তা না হলে এক দণ্ড প্রেরণায় তো সমস্ত খবর পৌঁছে যাবে নবাবের দরবারে। মানে অমিত চাঁদের দাবি যদি পূরণ না করা হয়, তাহলে সব খবর নবাবের কাছে ফাঁস হয়ে যাবে। মনে হয় কলকাতায় বসে সে চুক্তিতে স্বাক্ষর দিবে মিলন। এরাই জানানা সওয়ারি। কে কে আসছে জানানা সওয়ারি? মানে মহিলা হিসেবে ওয়াটস আর ক্লাইভ, ওয়াটস আর ক্লাইভ মহিলা সেজা পরবর্তী আসছে। ওয়াটস, সরি টু ডিসঅ্যাপয়েন্টেড টু জেন্টলম্যান, হ্যাঁ আর ইউ সারপ্রাইজড? ইনি রবার্ট ক্লাইভ, কর্নেল ক্লাইভ, আর ইউ সারপ্রাইজড? অবাক হবারই কথা। এই সময় এভাবে এখানে আসা খুবই বিপজ্জনক। এই সময় এখানে বলতে কি, মানে এই যে ষড়যন্ত্র বা অনিরাপদের একটা বিষয়, এই সময়টা তুমি যদি এভাবে মহিলা সাহায্যে আসো, তাহলে এটা খুবই মানে কি বিপজ্জনক। বিপদ কার বিপদ? জাফর আলী খান? আমার না আমার, আপনার না আমার, দুজনেরই, তবে আপনার কিছুটা বেশি। আমার কোনো বিপদ নেই। তাছাড়া বিপদ ঘটাবে কে? নবাবের গুপ্তচরের হাতে পড়ার তো বুঝো নাই। নবাবকে আমরা কেন ভয় করব? কারণ সে আমাদের কিছুই করতে পারবে না, দেখছেন? কারণ নবাব হচ্ছে ক্ষমতা শূন্য, নবাব ক্ষমতা শূন্য। কেন শূন্য একটু পরে বলতেছে। দেখেন রাজা, কেন পারবো না? গাল ফুলিয়ে বড় বড় কথা বললেই সব হয়ে গেল নাকি? তুমি এখানে একা এসেছো, তোমাকে ধরে বস্তাবন্দি করে হুলো বেড়ালের মতো পানা পুকুরে দুই চারটা চুবো মারলে বাক্সার ফরমান জোগাড় করতে হবে নাকি বেড়া? তুই আমগরে অপমান করো যে নবাব কিছু করতে পারবে না সামথিং। যেমন আপনি দেখেন, ইন্ডিয়া যদি তার নাগরিকদের যদি কোনো সুবিধা নাও দেয়, তারপরেও তার নাগরিকরা কিন্তু ইন্ডিয়ারে ভালোবাসে। বাংলাদেশের সরকার যদি বাংলাদেশে কোনো সুযোগ নাও দেয়, তাও আমরা বাংলাদেশিরা বাংলাদেশকে ভালোবাসি। তো সেম এই কথাটা বলতেছে, ঠিক আছে আমরা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিন্তু তার মানে এই না যে তোরে আমরা নবাব বানাই দিতেছে আর তুই যা ইচ্ছে তা বলবি। এটাই দুইটা পানা পুকুরে দেখেন বাচ্চার ফরমান জোগাড় করতে পারে কি? আই ডু নট আন্ডারস্ট্যান্ড ইউর হুলু বিজনেস, ফালতু কথাবার্তা, বাট আই এম শিওর নবাব ক্যান কজ নো হার্ম টু আস। কিছু কথা বলে ভগবানের দিব্যি কর্নেল, তোমরা বড় বেহায়া। কাকরে বলতেছে? ইংরেজদেরকে। আরে ভাই তোরা বড় বেহায়া। এই সেদিন কলকাতায় যে মাইর খাইছ, ওই যে কত সালে, 1756 সালে, 1756 সালে 19 জুনের কথা বলতেছে। তার ব্যথা বলার কথা নেই। এরই ভেতরে দেখো শেঠজি, এক আধবার এমন হয়ে থাকে, মানে যুদ্ধে জয় পরাজয় এরকম এক আধবার হয়ে থাকে। তাছাড়া রবার্ট ক্লাইভের সঙ্গে তো যুদ্ধ হয়নি, যখন হবে তখন তোমরাই তার ফল দেখবে। সেটা দেখার আগে এত গলাবাজি করতেছো কেন? আগে যুদ্ধ হোক, তোমরা জিতো, তারপর লাফায়ও। এই জন্যই যে নবাবের কোনো ক্ষমতাই নেই, যার প্রধান সেনাপতি বিশ্বাসঘাতক, যার খাজানচি দেওয়ান আমির ওমরা সবাই প্রতারক, তার কোনো ক্ষমতা থাকতে পারে না। তাহলে নবাবের সভাসদদেরকে এখানে অপমান করা বোঝাচ্ছে, অপমান। ঠিক আছে, সভাসদদেরকে অপমান করতেছে। আচ্ছা, তবে হ্যাঁ, আপনারা ইচ্ছা করলে আমার অনেক ক্ষতি করতে পারেন। আমরা হোয়াই নট? আপনারা সব পারেন। আজকে নবাবকে ডোবাচ্ছেন, কাল আমাদের পথে বসাবেন না, তার বিশ্বাস করা যায়? আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি, কারণ ষড়যন্ত্রকারীদেরকে কখনোই বিশ্বাস করা যায় না। মির্জাফর, এইসব কথার জন্য আমরা এখানে হাজির হয়েছি, মানে এই অপমানজনক কথাবার্তার জন্য আমরা এখানে হাজির হইনি যে আমরা খারাপ তোমরা ভালো, এই সমস্ত কথাবার্তা বলো না, তোরাও বাড়তে পারবে না। ক্লাইভ, সরি মিস্টার জাফর আলী খান, হ্যাঁ একটা জরুরি কথা আগেই সেরে নেওয়া যাক। অমিত চাঁদ এই যুগের সেরা বিশ্বাসঘাতক। কার কথা বলতেছে? অমিত চাঁদের কথা বলতেছে। অমিত চাঁদ হচ্ছে এই যুগের সেরা বিশ্বাসঘাতক, কারণ সে সবকিছু বলে দিছে, এটাই বলতেছে। অমিত চাঁদ এই যুগের সেরা বিশ্বাসঘাতক। আচ্ছা, আমাদের প্ল্যানের কথা সে নবাবকে জানিয়ে দিছে। কলকাতা অ্যাটাকের সময় তার যা ক্ষতি হয়েছিল তা নবাব তা কম্পেনসেট করে দিচ্ছে। মানে কলকাতা অ্যাটাকের সময় অমিত চাঁদের কিছু ক্ষতি হয়েছিল, এই টাকাটা নবাব অমিত চাঁদকে দিছে। দেওয়ার পরে সে কি করছে? ইংরেজদের সব ষড়যন্ত্র সব বলে দিছে। স্কাউন্ডারটা আবার নতুন একটা অফার নিয়ে আসছে। সেটা কি? সে আরো 30 লক্ষ টাকা চায়। আরে কত টাকা? 30 লাখ। আরে অত টাকা দেওয়ার মতো পজিশন আমাদের নেই, আর থাকলেও বা দেবো কেন? কেন দেবো? হোয়াই? 30 লাখ অফ রুপিস ইজ নট জোক। হ্যাঁ, এটা কিন্তু হাসির ইয়া না। অমিত চাঁদ যেরকম ধরিবাজ, তাতে হয়তো সে অন্যরকম কিছু ষড়যন্ত্র করতে পারে। আমাদের যাবতীয় গুপ্ত খবর তার জানা।
ডোন্ট ওরি রাজা, উমির চাঁদ অনেকের বুদ্ধি রাখে, বাট ক্লাইভ ইজ নো লেস। আমি উমির চাঁদকে ঠকাবার ব্যবস্থা করতেছি। কি দেখেন কিরকম, দুইটা দলিল হবে, দেখছেন? দুইটা দলিল হবে। আসল দলিলে উমির চাঁদের কোনো রেফারেন্স থাকবে না, দেখছেন? আসল দলিলে উমির চাঁদের কোনো রেফারেন্স থাকবে না। নকল দলিলে লেখা থাকবে নবাব হেরে গেলে কোম্পানি উমির চাঁদকে 30 লক্ষ টাকা দিবে, দেখছেন? মানে উমির চাঁদ যতটুক বাটপার, তার চেয়ে বড় বাটপার হচ্ছে ক্লাইভ। আচ্ছা, কিন্তু সে যদি কোনো রকমের কথা জানতে পারে, আপনারা না জানলে জানবে না, যেহেতু আমরাই করতেছি। আর জানলে কারো বুঝতে বাকি থাকবে না যে আপনারাই তা জানিয়েছেন। আমাদের সম্বন্ধে আপনি নিশ্চিত থাকতে পারেন। দলিল সই করবে কে? কমিটির সকলেই করেছেন। এখানে আপনি সই করবেন, আর রাজবল্লভ, জগৎ শেঠ করবেন। কে সই করবে দেখেন, আপনি বলতে এখানে মীর জাফর সই করবে। আর সাক্ষীর হিসাবে থাকবে কে? রাজবল্লভ। আর জগৎ শেঠ থাকবে হচ্ছে উইটনেস বা সাক্ষী হিসাবে। নকল দলিলটায় অ্যাডমিরাল ওয়াটসন সই করতে রাজি হয়নি, কেন? একটা নৈতিকতার কারণে, ঠিক আছে? চোর হইলে কি হয়েছে, বাটপার, চোর হইলে তো বাটপার আছি আমরা। সে ব্যবস্থা হয়েছে, ওয়াটসনের সই জাল করে দিচ্ছে লুসিংটন, দেখছেন? আরেক বাটপারের ব্যবস্থা করে দিচ্ছে আদালতের মধ্যে। ভাই এর মধ্যে শুনছেন না, নকল দলিল টলিল পাওয়া যায়, সেম এই টাইপের। তাহলে আর দেরি কেন, আমাদের আবার এক জায়গায় বেশিক্ষণ থাকাটা নিরাপদ না। অফকোর্স দলিল দুইটাই তৈরি আছে, শুধু সই হয়ে গেলেই কাজ মিটে যায়। দেখেন একটু পড়ে দেখবেন না, ড্রাফট তো আগেই পড়েছেন, তাহলে একবার পড়ে দেখা দরকার। দেখেন কি পড়তেছে, ইফ ইউ ওয়ান্ট টু গো হেড, পড়ে দেখুন উমির চাঁদের মতো আপনাদেরও ঠকানো হয়েছে কিনা। দলিলটা রাজবল্লভের দিকে এগিয়ে দেয়। নিন রাজা, আপনি পড়ুন। পড়তে পড়তে, যুদ্ধে সিরাজউদ্দৌলার পতন হলে কোম্পানি পাবে 1 কোটি টাকা, দেখছেন? কোম্পানি 1 কোটি টাকা নিবে। আচ্ছা, কলকাতার বাসিন্দারা পাবে 70 লক্ষ টাকা, ক্লাইভ পাবেন 10 লাখ টাকা সামথিং। আর এইগুলো দেখে লাভ কি, এগুলো দেখে, কিন্তু ভাবছি নবাবের তহবিল দুবার লুট করলো, 3 কোটি টাকা পাওয়া যাবে না। বড় দেরি হয়ে গেছে, আসুন দস্তখত নিয়ে কাজ করে শেষ করে ফেলি। দেখছেন মীর জাফর আর তর সইতেছে না মীর জাফরের। এই দলিল অনুসারে সিপাহসালার শুধু, এই দেখেন রাজবল্লভ পয়েন্টটা ধরছে, এটা খুব গুরুত্বপূর্ণ। রাজবল্লভ পয়েন্টটা ধরছে। এই দলিল অনুসারে সিপাহসালার শুধু মসনদে বসবেন, কিন্তু রাজ্য চালাবে কোম্পানি, দেখছেন? তাহলে এখানে কি ক্ষমতা লোভ, মানে বাংলার স্বাধীনতা, বা আমরা বলতে পারি স্বাধীনতা বিসর্জনের কথা বলতেছে। দলিলের মধ্যে এমনভাবে সাজানো হয়েছে যে বাংলার স্বাধীনতা বিসর্জনের টাইম হয়ে গেছে। ক্লাইভ বিরক্ত, ইউ আর থিঙ্কিং লাইক এ ফুল। আমরা কেন রাজ্য চালাবো? আমরা শুধু বাণিজ্য করতে এসেছি, এই প্রিভিলেজটুকু সিকিউর করতে চাই, ঠিক আছে? যে আমরা বাণিজ্য করার কি চাই, নিশ্চয়তা চাইতেছি, তা আমাদের করতেই হবে। জগৎ শেঠ, আপনারা স্বার্থ রক্ষা কর, কিন্তু দেশের শাসন ক্ষমতায় আপনারা হাত দিবেন, এ তো ভালো কথা নয়। হ্যাঁ, এটা তো ঠিক না। এবার দেখেন কি বলতেছে, রীতিমতো ক্রুদ্ধ হয়। দেন হোয়াট ইউ আর গোয়িং টু ডু অ্যাবাউট ইট? দলিল দুটো তাহলে ফিরে আনছি, আপনারা শর্তাদি জানিয়ে দেন। দেখছেন এই যে আমি বললাম না, এখানে ইমোশনাল বা আবেগ দিয়ে হচ্ছে কি করা, আবেগ ব্যবহার করতেছে। মানে সে আবেগ দিয়ে বা দৃঢ়তার সাথে কি করতেছে, এই তাদের দৃষ্টিপাত ঘুরায় ফেলতেছে। সেইভাবে আমাদের একটা খসড়া তৈরি করা যায়। মীর জাফর, না সেই কি কথা, এমনিতে বাজারে নানা রকম জড়িয়ে গুজব ছড়িয়ে পড়ছে। কোন দিন সিরাজউদ্দৌলা সবাইকে গারদে পুরে দেবে তার ঠিক নেই, দিন আমি দলিল সই করে দিই, দেখছেন? প্রথম স্বাক্ষর করছে। শুভ কাজে অযথা বিলম্ব করা ঠিক না। আচ্ছা দেখেন মীর জাফর বুকের ভেতর হঠাৎ কেমন যেন কেঁপে উঠলো সে, যে দেখছেন এই যে দেশের প্রতি একটা ক্ষুদ্র মমতা জেগে উঠছে, দেশের প্রতি একটা ক্ষুদ্র মমতা জেগে উঠতেছে। বাইরে কোথাও মরা কান্না শুনতে পাচ্ছেন, এখানে মরা কান্না বলতে হচ্ছে স্বাধীনতা যে বিসর্জন দেওয়ার কথা বলতেছে, এই কথাটা বলতেছে, স্বাধীনতা বিসর্জন। মীর জাফর, আমি যেটা শুনলাম বিদ্রোহী সেনাপতি সো কাউয়ার্ড, হ্যাঁ, বিদ্রোহী সেনাপতি সে কিনা মরা কান্না শুনতেছে, নানা প্রকারের দুশ্চিন্তা, আপনার শরীর মন দুর্বল হয়ে পড়ছে, ও কিছু না, তাই হয়তো কলম নিয়ে স্বাক্ষর দিয়ে আবার ইতস্ত করে বললো। কিন্তু রাজবল্লভ যেমন বললেন, সবাই মিলে সত্যি কি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? দেখছেন বিন্দু মাত্র নৈতিকতা তাদের মধ্যে আছে, নৈতিকতা জেগে ওঠা, ঠিক আছে, বিবেক জেগে ওঠা, কিন্তু লাভ নেই, অর্থের কাছে বিবেকের কোনো মূল্য নেই। ক্লাইভ দেখেন, ও হোয়াট ননসেন্স, আমি জানতাম কাওয়ার্ডদের উপর কোনো আস্থা নেই, এই কোনো কাজে ভরসা করা যায় না, তাই বিপদের ঝুঁকি নিয়ে দলিল সাই করতে এসেছে। একা ওয়াটসনকে পাঠিয়ে নিশ্চিত থাকতে পারে, এখন দেখছি আমার অনুমান অক্ষর অক্ষরে সঠিক। মীর জাফর, আরে বাংলা আপনাদেরই থাকবে, রাজা হয়ে আমরা কি করব, আমরা চাই টাকা, আমাদের কোনো আপনাদের কোনো ভয় নেই। ইউ আর স্যাক্রিফাইসিং দ্য নবাব অ্যান্ড নট দ্য কান্ট্রি, দেশের জন্য আমরা নবাবকে অপারেশন করে সরিয়ে দিচ্ছেন ইত্যাদি, কারণ সে অত্যাচারী, সে থাকলে দেশের কল্যাণ হবে না। আরে বাপ রে বাপ, কত কথা, দেখছেন? দেশের কল্যাণ হবে না, এই হবে না, সেই হবে না ইত্যাদি, কারণ সে অত্যাচারী। এবার দেখেন মীর জাফর, আপনি ঠিক বলেছেন, আমরা নবাবকে সরিয়ে দিতে চাচ্ছি, আমরা কি না, সে আমাদেরকে কি করে না, সম্মান দেয় না, ঠিক আছে, সে আমাদেরকে সম্মান দেয় না। আচ্ছা দ্যাটস অল রাইট, দলিল ভাঁজ করতে হবে, আমরা এমন কিছু করলাম যা ইতিহাস থাকবে, ইউ হ্যাভ ডান এ গ্রেট থিং গেল ইত্যাদি।
তাহলে চলে গেছে, দেখছেন ওই উৎসাহ দিতেছে যে তোমরা গাদ্দারি করার পরে বলতেছে তোমরা কি ব্যাপক ভালো কাজ করছো ইত্যাদি। মিরন হা হা হা, আর দেরি নাই, হাততালি দিতে ঢুকছে। আগামীকাল যুদ্ধ, জানিস আগামী পরশু কি হবে? আগামী পরশু আমি শাহজাদা, মিরন শাহজাদা, হা হা হা, নর্তকীদের যা বলতেছে মিরনে। রক্ষী হুজুর সেনাপতি মোহনলাল, এই মোহনলাল শুনলাম আজ এখানে নাকি ভারী জলসা হবে। দেখেন তার মানে গুপ্তচরের যে নিউজ এটা সঠিক ছিল, কিন্তু মোহনলাল দেরি করে ফেলছে, এটাই। বহু গণ্যমান্য লোক উপস্থিত আছে, তাই খোঁজ নিতে এলাম। সেনাপতি মোহনলাল, আপনার দুঃসাহসের সীমা নেই। আমার প্রাসাদে কার অনুমতি নিয়ে আপনি ঢুকেছেন? প্রয়োজন মতো যে কোনো জায়গার অনুমতি আমার আছে। সত্য বলুন, এখানে গুপ্ত ষড়যন্ত্র হচ্ছিল কিনা? মিথ্যা অপবাদ দিচ্ছেন সেনাপতি। জানেন এর ফল কি হইতে পারে? নবাবের সাথে আব্বার সমস্ত গোলমাল সেদিন প্রকাশ্যে মিটমাট হয়ে গেছে। নবাব তাকে বিশ্বাস করে সৈন্য পরিচালনার ভার দিচ্ছে। দেখছেন এখানে সিরাজের অদূরদর্শিতা। কেন অদূরদর্শিতা? দেখেন মীর জাফরের এত কিছু ধরা পড়ার পরও সিরাজ না মীর জাফরের মায়া ছাড়তে পারতেছিল না। আচ্ছা, আমি এক্ষুনি আব্বাকে নিয়ে নবাবের প্রাসাদে যাবো। দেখেন এই অপমানের বিচার হওয়া দরকার। মোহনলাল প্রতারণার চেষ্টা করবেন না, আমার গুপ্তচর ভুল সংবাদ দেয় না। সত্য বলুন কি হচ্ছিল এখানে, কে কে আসছিল এখানে? দেখেন এবার কি বলতেছে মিরন। মন্ত্রণা সভা হচ্ছিল কিনা বা কোথায় হচ্ছিল সেটা তো আমি কিছু জানি না, তবে যে বাজে জিনিসের সময় কাটানো আমার স্বভাব নয়। মানে মন্ত্রণা স্বভাবকে বলতেছে, বাজে জিনিসের স্বভাব কাটানো আমার উদ্দেশ্য না। এখানে কি হচ্ছিল সেনাপতি আশা করি বুঝতেই পারতেছেন। তো কি করতেছে মিরন, কি বলছে, দুইটা মাইয়ারে বলতেছে আয় তোরা নাচ। তো স্বাভাবিকভাবে মেয়েরা যখন নাচানাচি শুরু করবে সেখানে মোহনলাল থাকবে না, এটাই বলতেছে। দেখেন এখানে কি হচ্ছিল আশা করি সেনাপতি বুঝতে পেরেছেন। মোহনলালের দিকে এগিয়ে গেল একটা মেয়ে, মালা নিয়ে নাচের ভঙ্গিতে গেল। মোহনলাল তরবারির অগ্রভাগ দিয়ে মালাটি গ্রহণ করে শূন্যে ছড়িয়ে দিয়ে তরবারিকে আঘাতে তার দ্বিখণ্ডিত করে কামরা থেকে বেরিয়ে যায়। মিরন মূর্তিমান বেরসিক মোহনলালকে একটা অপমান করছে না, এইটা দেখে সে হাসতেছে যে হ্যাঁ ও আসছে আমাদের গুপ্তচরের সংবাদ নিতে, আর আমরা তো ওদিক দিয়ে হচ্ছে দেশের কাজ করে ফেলছি। তা আজকের ক্লাসে এতটুকুই। ইনশাল্লাহ সামনে আমরা তৃতীয় অঙ্কের বাকি আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।